সাদামাটা গোছের লিকলিকে দীর্ঘদেহী এক যুবক, লম্বা চুল, সরল চাহনি, কিন্তু ব্যক্তিত্বে ১৬ আনা। কে জানত সেই মানুষটি হয়ে উঠবেন বাংলা পপ গানের রাজাধিরাজ। আজম খানের বয়স তখন ১৮ ছুঁই ছুঁই। গান বাজনা নিয়ে মেতে থাকতেন বটে, কিন্তু বুকের মধ্যে জ্বলছিল পরাধীনতার আগুন। ৬৯-এর গণ অভ্যুত্থানের আগে যুক্ত হয়েছিলেন গণশিল্পী গোষ্ঠী ক্রান্তির সাথে। পাকিস্তানি শাসকের বিরুদ্ধে গানে সুরে গড়ে তুলেছিলেন প্রতিবাদের ঝড়। সেভাবেই চলছিল। এলো ১৯৭১ সাল, শুরু হলো মুক্তিযুদ্ধ। নিজেকে আর ঘরে বেঁধে রাখতে পারলেন না। বাড়ি থেকে বিদায় নিলেন আজম খান। কুমিল্লা সীমান্ত পেরিয়ে হেঁটেই চলে গেলেন মেঘালয়। কণ্ঠের গানের সাথে যুক্ত হয় ইংরেজি গান বা বন্দুক। ২ মাসের প্রশিক্ষণ শেষে ফিরলেন যোদ্ধা হয়ে। দায়িত্ব পড়ল কুমিল্লার শালদায়। তার হাত ধরেই হয় অপারেশন তিতাস। সেখানকার সাফল্য দেখে আজম খানকে পাঠানো হয় ঢাকায়। সেখানেও তার মুন্সিয়ানা দেখান। যাত্রাবাড়ি থেকে গুলশান পাক বাহিনীর ঘুম হারাম করে দিয়েছিল আজম খানের যোদ্ধা দল। যুদ্ধের মধ্যেও অবশ্য গান ভোলেননি। গোলাগুলির বিরতিতে গানই ছিল সহযোদ্ধাদের শক্তি সঞ্চয়ের মন্ত্র। জাহানার ইমাম তার ৭১-এর দিনগুলি বইয়েও লিখেছেন আজম খানের কথা। তার ছেলে মুক্তিযোদ্ধা রুমির চিঠির বরাতে তিনি লিখেছেন, ২০ আগস্ট ১৯৭১, একটা তাঁবুতে আলো জ্বলছে, আর সেখান থেকে ভেসে আসছে গানের সুর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। বুঝলাম আজম খান গাইছে। আজম খানের সুন্দর গলা, আবার অন্যদিকে ভীষণ সাহসী গেরিলা, দুর্ধর্ষ যোদ্ধা। যুদ্ধ শেষ হলো। পৃথিবীর বুকে অভ্যুদয় হলো লাল সবুজের নতুন রাষ্ট্র বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে তখনও অবশ্য সংগ্রাম শেষ হয়নি। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সংগ্রাম। ৭২ সালে আজম খান, হ্যাপি আখন্দ, লাকি আখন্দ আর বন্ধু নীলু, মনসুর, সাদেক মিলে গড়ে তুললেন ব্যান্ডদল উচ্চারণ। ওই বছরই বিটিভিতে ২টি গান প্রচার হয় উচ্চারণের। এত সুন্দর দুনিয়া আর চার কালেমা সাক্ষী দেবে। শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলল। যুদ্ধে ভেঙে পড়া রাষ্ট্রে তখন চারিদিকে হাহাকার। স্বাধীনতার উল্লাস খানিক ফিকে হয়ে আসছে অনেক না পাওয়ার বেদনায়। তখনই আজম খান গাইলেন, রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, হায় রে হায় বাংলাদেশ। বুকের মধ্যে খা খা করে ওঠা এই লাইনগুলো যেন হাজারো মানুষের অব্যক্ত কথা। ওই গানেই যেন পথ চলা শুরু হলো বাংলা পপ গানের। মানুষের হৃদয়ে ঠাঁই করে নিলেন আজম খান, হয়ে উঠলেন পপ সম্রাট, কারো কাছে গুরু। আজম খানের হাত ধরেই উঠে এলো ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজ, ফকির আলমগীরের মতো কণ্ঠ। ১৯৮২ সালে অডিও অ্যালবামে অভিষেক হয় আজম খানের। এক যুগ নামের সেই অ্যালবামের পর নিয়মিত বিরতিতে বাজারে এসেছে ১৭টি অ্যালবাম। একের পর এক হিট গান, অনামিকা, অভিমানী, কিছু চাওয়া, নীলনয়না, সালেকা মালেকা, আরও কত কত গান। শুধু গানেই কি আটকে থেকেছেন? ১৯৮৬ সালে কালাবাউল নামে একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন। ২০০৩ সালে গডফাদার সিনেমায়ও অভিনয় করেন মূল চরিত্রে। বিজ্ঞাপনেও দেখা যেত আজম খানকে। তারকা খ্যাতির শীর্ষে ছিলেন বটে, কিন্তু কমলাপুরে গেলেই তাকে মাঠে পাওয়া যেত কিশোর তরুণদের সাথে ক্রিকেট খেলায় মত্ত। সাদামাটা জীবনযাপনে গানটাকেই ভালোবেসে গেছেন। চাকচিক্য, বিলাসিতা টানেনি কখনোই। মনের গহীনে অনেক না পাওয়ার ক্ষোভ নিয়েই ২০১১ সালে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন ক্ষণজন্মাবীর পপ সম্রাট আজম খান। হার মেনেছিলেন ক্যান্সারের কাছে, কিন্তু তার গান হার মানেনি। আজও রয়ে গেছে সগৌরবে। তিনি অবশ্য গেয়েছিলেন, হারিয়ে গেছে খুঁজে পাব না, এতদিনের আশা হলো নিরাশা। যদি জানিতাম তবে আর মিছে মরিতাম না, ভালোবাসা শুধু মিছে আসা, এ জীবনে তারে আর ফিরে পাব না। আজম খান চলে গেছেন বটে, কিন্তু রেখে গেছেন অসংখ্য স্মৃতি, অসংখ্য গান। চিরজীবন পপ সম্রাট হয়েই থাকবেন এই বোহেমিয়ান।